বিপুল জ্বালানি, গোলা বারুদ, খাবার, যন্ত্রাংশ এই সমস্ত দীর্ঘ রুটে এনে পৌঁছাইতে হবে। পাহাড়, মরুভূমি এই সমস্ত পরিবেশে কনভয় ট্রান্সপোর্ট ইন্টেন্সিভ এবং সিকিউরিটি ইন্টেন্সিভ হয়। একবার সাপ্লাই লাইন যদি ভেঙে যায় তাহলে ফ্রন্ট লাইনের শক্তি থাকলেও এটা কার্যত থেমে যায়, কাজ করতে পারে না, আক্রমণ করতে পারে না। এটাই বড় পার্থক্য। গ্রাউন্ড ক্যাম্পেইনে আপনার যুদ্ধ ক্ষমতা নির্ভর করে সাপ্লাই পৌঁছায় কিনা এটার উপরে। এরপর আছে এন্ট্রি প্রবলেম, কোন দিক থেকে ঢুকবে। এটা এই রাজনীতিতে অনেক সময় সামরিক সমস্যার চেয়ে বড় হয়ে যায়। ইরানে বড় স্কেলে স্থল আক্রমণ করতে গেলে প্রতিবেশী দেশগুলোর ঘাঁটি করিডোর দরকার পড়বে, কিন্তু আঞ্চলিক রাষ্ট্রগুলো রাজনৈতিক ঝুঁকি নিতে চায় না। নিজেদের ভিতরে অস্থিরতা, ইরানের পাল্টা আঘাত, এই সমস্ত কারণে এই অ্যাক্সেসটা দিতে চায় না এবং দেয়ও নি কেউ। এই জন্য অপারেশনাল প্ল্যানিং খুব জটিল হয়ে যায়। ইরান যেটা সিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে চলে, এটার একটা প্রতিরক্ষার ধারণা আছে। এটাকে বলে A2AD প্লাস অ্যাসিমেট্রিক। এটা দিয়ে সময় কেনে এবং খরচ বাঁচে। A2AD এটা আবার কি আসেন এটা বুঝে দেখি। এনা সামরিক টার্ম ইউজ করলাম আর কি, কুল লাগে এনা এগুলো শুনলে, বুঝে কই। A2AD মানে হচ্ছে অ্যান্টি অ্যাক্সেস, দুইটা এ, সেজন্য A2AD মানে হচ্ছে এরিয়া ডিনাল। সহজ ভাষায় শত্রুকে ঢুকতে দিও না, ঢুকলেও আরামে চলতে দিও না। ধরেন কেউ আপনার বাড়িতে ঢুকতে চায়, আপনি কি করবেন? গেটের সামনে কাটা বসাবেন, রাস্তা ব্লক করবেন, চারপাশে নজরদারি বসাবেন, ঢুকলে আঘাত করবেন। ইরানও সমুদ্র এবং আকাশপথে ঠিক এইটাই করে। উপসাগরে ছোট ছোট দ্রুতগামী নৌকা থাকে, সমুদ্রের মাইন পথ থাকে, দূরপাল্লা ক্ষেপণাস্ত্র থাকে, ড্রোন থাকে, এয়ার ডিফেন্স থাকে। উদ্দেশ্য হচ্ছে আমেরিকা বা অন্য কেউ যেন সহজে বাহিনী ঢুকাইতে না পারে। আর অ্যাসিমেট্রিক এটার মানে কি? অ্যাসিমেট্রিক মানে হচ্ছে শত্রু বড় এবং শক্তিশালী হইলে সরাসরি তার মতো লড়বে না, অন্যভাবে লড়বে। ইরান জানে যুক্তরাষ্ট্র প্রযুক্তি, বিমান, জাহাজে অনেক আগায়, তাই ইরান সরাসরি ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক যুদ্ধ করতে যাবে না, বরং ছোট 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 আঘাত, ড্রোন হামলা, প্রক্সি বাহিনী ব্যবহার করে মিসাইল ছড়ে দূর থেকে চাপ সৃষ্টি করবে, সাইবার হামলা করবে। এইভাবে বড় শক্তিকে ধীরে ধীরে ক্লান্ত করে ফেলবে। আর সময় কেনা মানে কি? ইরান জানে যে সে হয়তো দ্রুত যুদ্ধে জিতবে না, কিন্তু সে যুদ্ধ লম্বা করতে পারে। যুদ্ধ যত লম্বা হবে আমেরিকার খরচ বাড়বে, রাজনৈতিক চাপ বাড়বে, আন্তর্জাতিক সমর্থন কমতে পারে, জ্বালানির বাজার অস্থির হয়ে যাবে। অর্থাৎ ইরানের কৌশল হইতেছে দ্রুত হারবো না, যুদ্ধকে এমন ব্যয়বহুল বানাবো যাতে শত্রুই ক্লান্ত হইয়া যায়। আর খরচ বাড়ানো মানে শুধু টাকা পয়সা খরচ না, খরচ বলতে অর্থনৈতিক খরচ তো আছেই, তার সাথে সামরিক ক্ষয়ক্ষতি, রাজনৈতিক ক্ষতি, আন্তর্জাতিক চাপ। ইরান চেষ্টা করে যেন প্রতিপক্ষ ভাবে এই যুদ্ধে ঢুকলে লাভের চেয়ে ক্ষতি বেশি। এটাকে বলা হয় ডিটারেন্স। মানে এর জন্য শত্রুপক্ষ দূরে থাকবে, আক্রমণ করার আগে 10 বার ভাববে। এরপর হচ্ছে টেক দ্য সিটি সমস্যা, মানে শহর দখল করে ফেলে হারায় দেওয়া। এটা কিরকম এটা একটু বুঝে দেখে, এটা মজার বিষয় আছে। ইরানের জনসংখ্যা বড় এবং অনেক, 31টা প্রদেশ আর 1,500 শহর। বড় শহরে 30টা, তারও বেশি। বড় শহরে ঢুকলে যুদ্ধ বদলায় যায়, কিন্তু ট্যাঙ্ক, আর্টিলারি অ্যাডভান্টেজ কমে যায়, স্নাইপার গুরুত্বপূর্ণ হয়ে যায়, তারপরে মাইন টাইন, ছোট ইউনিটের প্রতিরোধ এই সমস্ত বাড়ে, বেসামরিক ক্ষয়ক্ষতি, দ্রুত রাজনৈতিক সংকট তৈরি করে ফেলে। এরকম শহর দখলের পর্যায়ে গেলে এটা রাজনৈতিক সমস্যা শুরু হয়ে যায়। রাশিয়ায় এক স্ট্যালিনগ্রাদ শহরকে কব্জা করতে পারে না হিটলার, লেজ গুটায় পালাইতে হয়েছিল। ইউক্রেনের শহর হইতেছে 450 মতো, রাশিয়া মাত্র 6-7টা দখল করতে পারছে এই 4 বছরে যুদ্ধে। এই জন্য আমেরিকা বড় আকারের যুদ্ধ দীর্ঘদিন চালাতে পারবে না। কেন? এটা আমার কথা না, ওয়াশিংটন পোস্টে আমেরিকান জেনারেলরা বলছে যুক্তরাষ্ট্রের কাছে এখন পর্যাপ্ত গোলা বারুদ, রকেট, ইন্টারসেপ্টর এগুলো নাই, যা বড় আকারে দীর্ঘ সময় যুদ্ধ চালাইতে পারে। এবং অনেক মধ্যপ্রাচ্যের দেশও তাদের ঘাঁটিগুলো যুদ্ধের কাজে দিতে রাজি না। এটা বড় ধরনের সামরিক অভিযানের জন্য একটা বড় বাধা, ওয়াশিংটন পোস্টের জেনারেলরা বলছে, আমেরিকান জেনারেলরা। আর 2 নম্বরে দিচ্ছে রাজধানী পতন মানে রাষ্ট্রে পতন না। তেহরান দখল হইলেও সরকার পূর্বাঞ্চলে সরে যায়, যুদ্ধ চালাইতে পারে। ইতিহাসে বহুবার দেখা গেছে রাজধানী হারা রাষ্ট্র লড়াই চালায় গেছে। মস্কোতেই তাই হয়েছে, নেপোলিয়ান গেছে, মস্কো দখল করছে, ওরা চলে গেছে দূরে, পরে আবার ফিরে আসছে। এবং নেপোলিয়ান ওই রাশিয়ার যুদ্ধে হারছিল, কিছুই করেনি, শুধু বসেছিল রাশিয়ান সোলজাররা। যাই হোক, তৃতীয়ত রাজনৈতিক মনস্তত্ত্ব। বাইরে থেকে হামলা হলে সরকার এটাকে বিদেশি আগ্রাসন হিসেবে তুলে ধরতে পারে, জাতীয়তাবাদী ঐক্য তৈরি করতে পারে। যে জনগোষ্ঠী সরকারের সমালোচক তারাও অনেক সময় দেশের প্রশ্নে একসাথে দাঁড়ায় যায়। দেখেন ইরানে বোমা মারতেছে, যে যুদ্ধ শুরু হইতেছে, জন্য ইরানিরা খুশি যে তারা জবাব দিতে পারে। চতুর্থত আমেরিকার নিজস্ব রাজনৈতিক বাস্তবতা। বড় আকারের স্থলযুদ্ধ মানে বিপুল খরচ, দীর্ঘ সময় আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। শুধু নৌ এবং বিমান শক্তি দিয়ে সীমিত হামলা চালানো তুলনামূলকভাবে সহজ, কিন্তু স্থল বাহিনী মোতায়েন করা একটা ভিন্ন মাত্রার সিদ্ধান্ত। আর একটা দিকে হচ্ছে এয়ার স্ট্রাইকও কিন্তু সস্তা না। আধুনিক জেট বিমানের প্রত্যেক ঘন্টার ফ্লাইং খরচ, নির্ভুল অস্ত্রের মূল্য সব মিলায় দীর্ঘমেয়াদী বোমাবর্ষণও কিন্তু খুব ব্যয়বহুল। যদি দ্রুত রাজনৈতিক ফল না আসে, তাতে আক্রমণকারী পক্ষের আগ্রহ কমে যেতে পারে। ইয়েমেনে হুতিদের উপরে দীর্ঘ বোমা বর্ষণ করছে আমেরিকা, তা হুতিরা আত্মসমর্পণ করছে? করে নাই।
সব মিলায় সমীকরণটা এরকম যে ইরানের সামরিক সক্ষমতা হয়তো সীমাহীন না, ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত, কিন্তু যুদ্ধে জেতা মানে শুধু প্রতিপক্ষের অস্ত্র শেষ হওয়া না, রাষ্ট্র ভাঙতে হইলে ভেতরের কাঠামো ভাঙতে হয়। আর ইরান বিপ্লব পরবর্তী 4 দশকে নিজেদের এমন ভাবে গড়ে তুলছে যে বাইরের আঘাত তাকে দুর্বল না করে এরকম সময় তাকে আরো সংহত করতে পারে। সুতরাং বর্তমান যৌথ হামলা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু শুধু আকাশ যুদ্ধ দিয়ে ইরানের সরকারকে সরানো, রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা তা সহজ বা নিশ্চিত না। এরপরে ইরানের হাতে আছে 2টা স্ট্র্যাটেজিক অ্যাসেট। কি সেটা? এইটা পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী। একটা হইতেছে হরমুজ প্রণালী, 20 মিলিয়ন ব্যারেল তেল যায় প্রত্যেকদিন এটা দিয়ে। 8টা দেশের তেল যায় সারা দুনিয়ায়, ইরান, ইরাক, ওমান, আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সারা দুনিয়ার 20 থেকে 25% তেল এই ছোট্ট সাগর পথ দিয়ে যায়। এইটা ইরানের নিয়ন্ত্রণে। সৌদি, কুয়েত আর কাতারের 90% তেল এই রাস্তায় যায়। আর একটা হইতেছে ইয়ামেনের পাশে আর একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, তার নাম হচ্ছে বাব এল মানদেব। এইটা লোহিত সাগর আর গালফ অফ এডেন এই দুইটাকে যুক্ত করে। এর মাধ্যমে জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ইউরোপ, এশিয়া এই রুটে চলাচল করে। এদিক দিয়ে তেল যায়। এখান দিয়েও প্রত্যেক দিন ধরেন 7 থেকে 10 মিলিয়ন ব্যারেল তেল, পেট্রোলিয়াম পণ্য এদিকে যায়। এইটা প্রায় 10%-এর মতো তেল পরিবহন করে বৈশ্বিক তেলের। এটাও ইরান হুথিদের দিয়ে আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এতে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে? আমরা তো হবই, আমরা দুধবাদ। ইন্ডিয়া হবে, ইউরোপ হবে, চায়না হবে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা বড় ব্যাপার না, কিন্তু এই কারণেই বলা যায় ইরানকে আঘাত করা সম্ভব, কিন্তু সেটা ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্র কাঠামো বিচারে তাই অসম্ভব। এখন প্রশ্ন হইতেছে ট্রাম্পের কি লাভ ইরানকে আক্রমণ কইরা? অন্য লাভের মধ্যে আছে আমেরিকাকে ট্রাম্প তো গ্রেট বানাবে, মেক আমেরিকা গ্রেট এগেন। ও গুয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম। তো এখন যারা ওর কম্পিটিটর, মানে ধরেন ইউরোপ, তারপরে চায়না, তাদের চাপে ফেলতে পারে। ইউরোপ আর চায়নাকে সে যুদ্ধ বাধা এই দুই শক্তিকে চাপে ফেললো, তেল পাইল না, এক্সট্রা লাভ। তাদের ইকোনমি চাপে পড়বে, ইউরোপ এবং চায়নার ইকোনমি চাপে পড়বে এই যুদ্ধের কারণে, কারণ তাদের জ্বালানি আসবে না। ইউরোপ আর চায়নার ইকোনমি দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ইন্ডিয়া আমার অনুমান সিস্টেম করে আসছে ও মোদির সফরে, আবার হয়তো রাশিয়ান তেল নিবে, এই কনসেশন দিয়ে আসছে। ট্রাম্প তো কিছু না পাইলে কিছু দেয় না। একবার তো নেতা নেওয়ার মনোরঞ্জনের জন্য নাচছিল মোদি, এপস্টেন ফাইলে আসিছে। এইবার আমার অনুমান আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধটা ওই মোদি লাগাইছে, পাকিস্তানকে সীমান্তে বিজি রাখবে। এখন তালেবান আর ইন্ডিয়া তো জিগরি দোস্ত, পাকিস্তান যেন কোনোভাবে আর এইদিকে নজর দিতে না পারে, সাহায্য করতে না পারে ইরানরে। সে তো আবার ইরানের বন্ধু। আবার ভারতীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড, সে ইরানের চাবাহারের শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনা করে। ভারত সেখানে ক্রেন, কার্গো হ্যান্ডলিং এই সমস্ত ইকুইপমেন্ট বসাইছে। এখান থেকে কোনো গোয়েন্দা তথ্য নিতে পারে। এই পোর্ট হয়তো তাদের কাজে লাগতে পারে ইসরায়েলের। ইরানের এই পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তো উচিত হয় নাই দেওয়া ইন্ডিয়ারে, ইরানের। ওরা তো আবার সবার বেশি বুঝে। আবার ওমানের ডোকোমেও একটা পোর্ট আছে যেখানে লজিস্টিক অ্যাক্সেস আছে, মেইনটেনেন্স অ্যাক্সেস আছে ইন্ডিয়ার। এটা আবার হরমুজ প্রণালীর জাস্ট বাইরে। ফলে পারস্য উপসাগরের উত্তেজনা হইলে বিকল্প অপারেশন পয়েন্ট হিসেবে এটা কাজ করতে পারে। হয়তো ইন্ডিয়া এই পোর্টগুলো থেকে কোনো সাহায্য দিবে ইসরায়েলকে, আমেরিকাকে, হইতে পারে গোয়েন্দা তথ্য বা লজিস্টিক্স। ইরান হয়তো সামরিক দিক থেকে দুর্বল, কিন্তু ইরান কোনো ফাঁকা মরুভূমি রাষ্ট্র না। 1953 সালের অপমান, 1979 সালের বিপ্লব, 8 বছরের যুদ্ধ, এই রাষ্ট্রের ডিএনএতে বেঁচে থাকার রাজনীতি বসে আছে। খামেনি নিহত হয়েছে, তাহলে হয়তো নেতৃত্ব বদলাবে, কিন্তু রাষ্ট্র কি ভেঙে পড়বে? ইতিহাস বলে খুব সহজ না। যদি শুধু আকাশ হামলা হয়, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু রেজিম চেঞ্জ এটা স্থল আক্রমণ ছাড়া প্রায় অসম্ভব। ইরান হয়তো দুর্বল, কিন্তু কোন ঠাসা রাষ্ট্র সবচেয়ে বিপজ্জনক হয়? এই যুদ্ধের ফল নির্ভর করবে কে বেশি শক্তিশালী তার উপরে না, বরং কে বেশি সময় ধরে টিকতে পারবে তার উপরে। আর বিশ্ব রাজনীতি আজ আবার প্রমাণ করছে ভূ রাজনীতি মানে মানচিত্রের রেখা না। ভূ রাজনীতি মানে শক্তি, স্মৃতি, অর্থনীতি আর প্রতিরোধের সমীকরণ। আসন্ন দিনগুলো নির্ধারণ করবে এটা কি একটা সীমিত সামরিক অভিযান নাকি নতুন এক বৈশ্বিক অস্থিরতার সূচনা। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক। ইনকিলাব জিন্দাবাদ।